দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। এলডিসি উত্তরণ পেছানো গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে কূটনৈতিক তৎপরতার পরামর্শ। পদক্ষেপগুলো আমাদের দ্রুততার সঙ্গে নেওয়া উচিত, শুরু করা উচিত। এখন যদি এটা জাতিসংঘের সেই কমিটি যদি আমাদের সঙ্গে একমত হয়ে যদি এটা পিছিয়ে দেয় তাহলে পিছিয়ে যাবে। নতুন সরকারকে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ দিচ্ছে সিপিডি। বিদ্যুৎ খাতে প্রয়োজন সতর্ক দৃষ্টি। মধ্যরাত থেকে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। আমগো দুগা চাল দেয়, আমগো তরকারি নেই, আমগো হোলা বান্ধে কষ্ট নাই, আমগো হোলা বান্ধে যে ঈদে কিছু কিনা দিতে পারব না। 2 মাস অভিযান দেয়, এনজিও কে কিস্তি বন্ধ করে না, আমরা ফেরত দেয়, মাছ ধরতে যাইতে হয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। স্বল্পোন্নত দেশ হিসেবে টিকে গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ। কেননা মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে এগিয়ে গেছে প্রতিযোগীরা, যার বড় ধাক্কা আসবে পোশাক খাতে। তাই এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন নিয়ে বসে না থেকে ব্যবসায়ীদের নতুন বাণিজ্য লড়াইয়ে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে প্রণোদনা দেয়া থামাতে হবে নতুন সরকারকেও। জাতিসংঘের হিসেবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হবার সুবাদে বাংলাদেশ রপ্তানিতে সুবিধা পাচ্ছে 51 বছর ধরে। তবে 2018 ও 2021 সালের মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশ ঘোষণার সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। কথা ছিল সিদ্ধান্ত কার্যকর হবে 2024 সালে, কিন্তু কোভিডের প্রাদুর্ভাবের কারণে গ্র্যাজুয়েশনের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। গোড়া থেকেই এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে শিল্প মালিকরা, তাতে সায় দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নতুন সরকার, যেখানে বলা হয় গত 2 বছর রাজনৈতিক পালাবদলের কারণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়নি, নতুন মার্কিন ট্যারিফের কারণে বিশ্ববাজারও অস্থির। এসব কারণে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তা সামলাতে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে না আমাদের যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো খুব একটা সবল নয়, তখন কিন্তু তারা বলতে পারে যে না এটা গ্রহণযোগ্য নয়, তোমাদেরকে উত্তরণ করতে হবে, তাই না? এটা কিন্তু আমরা এককভাবে চাইলে কিন্তু হবে না। তথ্য উপাত্তের ভিত্তিতে যে গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া মিট করার ক্ষেত্রে যে আমাদের কোনো অসুবিধা হবে না সেইটুকু আমি বুঝতে পারি, কিন্তু আমার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির যে একটা কঠিন সময় পার হচ্ছে সেইটা একটা কেসিং পয়েন্ট হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি আয় কমবে বছরে $537 কোটি, যার বড় অংশই পোশাক। আবার স্বল্পোন্নত দেশ থেকে গেলেও প্রতিযোগিতা কমার সুযোগ নেই, কেননা বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের সাথে আলাদা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো প্রতিযোগীরা। এক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি শুধুই ভুটানের সাথে। যে পদক্ষেপগুলো আমরা নিতে এতদিন নিইনি, সেই পদক্ষেপগুলো আমাদের দ্রুততার সঙ্গে নেওয়া উচিত, শুরু করা উচিত। এখন যদি এটা জাতিসংঘের সেই কমিটি যদি আমাদের সঙ্গে একমত হয়ে যদি এটা পিছিয়ে দেয় তাহলে পিছিয়ে যাবে। সরকারের এখন যেই আর্থিক সক্ষমতা আছে সেই আর্থিক সক্ষমতা নগদ প্রণোদনা তাদেরকে কমাতে হবে, কিন্তু এটা রেমিটেন্সের জন্য সত্যি, এটা রপ্তানির জন্য সত্যি। সুতরাং সেই পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার মানসিকতা এবং সেই অনুযায়ী প্রস্তুতির বিষয়টিও ব্যক্তি খাতের চিন্তা করতে হবে। এর আগে জাতিসংঘে এলডিসি উত্তরণ পেছানোর আবেদন করে সফল হয়েছে মালদ্বীপ, নেপাল, অ্যাঙ্গোলা ও সলোমন দ্বীপপুঞ্জ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারকে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ দিচ্ছে সিপিডি। তারা বলছে যে বিদ্যুৎ খাতে প্রয়োজন সতর্ক দৃষ্টি। এই সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে চলছে এই মুহূর্তে অর্থনৈতিক বিষয়ক ব্রিফিং। আমরা সরাসরি সেই ব্রিফিংটিতে অংশ নিচ্ছি। যেন তাদের জন্য থাকে এরকম কিছু উদ্যোগের কথা আমরা তাকে বলেছি। রেভিনিউ যাতে লিক না হয়, এই যে পাচার না হয়, চুরি না হয়, সেজন্য আমরা বলেছি যে আন্তর্জাতিক যে ট্যাক্স ইভাশন প্রিভেনশন গাইডলাইন রয়েছে এটির সঙ্গে এগ্রিমেন্ট সাইন করা।
এবং যাতে করে এই যে আমাদের যে কর ফাঁকি যে একটা ব্যাপক দৌরাত্ম্য রয়েছে এটিকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি সেজন্য এই ধরনের চুক্তি করবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে এই যে সিস্টেমগুলো রয়েছে এগুলোর ভিতরে ইন্টিগ্রেশন দরকার, বাই ডাইরেকশনাল ডাটা এক্সচেঞ্জ দরকার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক এবং এনবিআর এরা যেন ওই যে এখন যেটা রয়েছে যে চাহিলে দেয়া হয়, এই চাহিলে দেয়া হয় না, যে কোনো সময় যাতে তারা চাইলেই যাতে এগুলো চেক করতে পারেন যে কোনো ট্রানজাকশন, এটাকে বাই ডাইরেকশনাল ট্রানজাকশন বলা যায়। এবং সেটা করার জন্য যে এখন যে বিভিন্ন ধরনের নতুন অ্যানালাইটিক্যাল সফটওয়্যার রয়েছে এগুলোকে ব্যবহার করে এগুলো করা সম্ভব, এই জায়গাগুলোকে আমরা আগামী দিনে গুরুত্ব দিতে বলছি। গভর্নেন্সের ক্ষেত্রে আমরা মনে করি যে এনবিআর এর ভিতরে একজন স্বাধীন কর্মকর্তা, স্বাধীন ডিরেক্টর নিয়োগের অপশন রাখা দরকার। যিনি এখন যে ব্যুরোক্র্যাটরা রয়েছেন তাদের বাইরে একজন স্বাধীন ডিরেক্টরের অপশন এখানে যুক্ত করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এবং ট্যাক্স ডিসপিউট এগুলো সমাধানের জন্য এগুলো যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে হয়, এগুলো যাতে ডিজিটালি এগুলো সমাধান করা যায় 30 থেকে 45 দিনের মধ্যে, সেই বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দিতে বলছি। এবং একই সাথে যে দুটো ভাগ করা হয়েছিল যে এনবিআর এর পলিসি এবং এনবিআর এর ম্যানেজমেন্ট, এই সংক্রান্ত কার্যক্রমগুলো আমরা দীর্ঘমেয়াদে এগুলোকে দ্রুত শেষ করবার জন্য অনুরোধ করছি। দর্শক, সিপিডির ব্রিফিংটিতে এই মুহূর্তে কথা বলছিলেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা শুনছিলাম তার বক্তব্যটি। আজ মধ্যরাত থেকে দেশের 6টি অভয়াশ্রম সহ বিভিন্ন নদীতে মাছ শিকারে শুরু হচ্ছে 2 দিনের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কর্মহীন এই 2 মাসে জীবিকা এবং ঋণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভোলা, চাঁদপুরের জেলেরা। যদিও এই সময় তালিকাভুক্ত জেলে পাবেন সরকারি সহায়তা, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলছেন জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এই সময় মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে প্রশাসনের তরফে আছে নিষেধাজ্ঞা। অভয়াশ্রম থেকে এরই মধ্যে চাঁদপুরের বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের ট্রলার। কর্মহীন 2 মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। সময়মতো প্রতিশ্রুত খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি তাদের। আমরা তো আমগো ফেডারেল খিদে আমরা যাইতো, আমগো দুগা চাল দেয়, আমগো তরকারি নেই, আমগো খোলা বান্ধে কষ্ট নাই, আমগো খোলা বান্ধে যে ঈদে কিছু কিনা দিতে পারব না। 40 কেজি চাল দিলে আমরা ভাই 27 কেজি 28 কেজি। আমগো যে কিস্তি আছে, সংসার আছে, 2 মাস অভিযান থাকলে এই কিস্তিটা আছে না বন্ধ করলে জেলেদের লেগে আছে না ভালো হয়। অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান সফল হলে আগামীতে ইলিশের আহরণ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যায় তাহলে সেই ছোট ইলিশ বড় হওয়ার সুযোগ, অর্থাৎ সামগ্রিক ইলিশের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। আগামী 2 মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে, যাতে করে কোনো ক্রমে আমাদের জেলে সম্প্রদায় যারা আছেন আমার সহকর্মীরা তারা যাতে কোনো ক্রমেই জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি জাগতে না পারে। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। সারি সারি ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দীর্ঘ সময়ের জন্য বাধা পড়ছে ঘাটে। 1 তারিখের তো শুরু হবে, আমরা এই কারণে জাল ফাল মানে গাছ করে আর কি নৌকা সাথে আর কি রাখতেছি। 2 মাস অভিযান দেয়, এনজিওকে কিস্তি বন্ধ করে না, আমরা ফেরত দেয়, মাছ ধরতে যাইতে হয়। ঈদও সামনে আইতে আছে, রমজান মাস, এখন সরকারের কাছে মানে আবেদন মানে চালিয়ে দেন তাড়াতাড়ি করে দেয়, আমাকে সঠিক মতো চালিয়ে দেয়, আর যেমন চালিয়ে লাগে আমরা যেন অন্য কিছু দেয়, এটি আমাদের দাবি। খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম 2 মাসের জন্য জেলেদের দেওয়া হচ্ছে তেল, আটা, ডাল, চিনি ও আলু। এই প্রথমবারের মতো পাইলট আকারে খাদ্য সামগ্রী দেওয়া হবে এই 2 মাসের জন্যই। আমাদের ভোলা জেলার 13,600 জন জেলেকে এই খাদ্য সহায়তাটা দেওয়া হবে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 39,000 আর ভোলায় 1,68,000। এর বাইরে এই 2 জেলায় অনিবন্ধিত জেলে ও মৎস্যজীবী কয়েক লাখ, যারা সরকারি খাদ্য সহায়তা ও প্রণোদনার বাইরে থাকছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই মুহূর্তে কথা বলছেন, আমরা শুনবো তার বক্তব্যটি। আপনারা এই কথাটাকে ভুল ব্যাখ্যা করবেন না। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের
ট্যাক্স জিডিপির রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ কম্পেয়ারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান সেখানে 40। আপনি ইংল্যান্ডে যান 30-এর উপরে, আমেরিকায় 30-এর উপরে। তো বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কম হওয়ার কারণে আমাদের যে রাজস্ব সেটি চলে যায় সরকারের খরচ মেটাতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা বিনিয়োগের জন্য আমাদের অর্থের সংস্থান থেকে কম। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন। উনি সেই কথা বলেছেন, ব্যক্তি খাতের ট্যাক্স বাড়ানোর কথা বলেন নাই। ধন্যবাদ। দর্শক, আমরা বাণিজ্যমন্ত্রীর কথা এতক্ষণ শুনছিলাম। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে 2 মাস জেলেদের আসলে মাছ ধরা নিষিদ্ধ থাকবে এবং সেই সময় তাদের জেলেদের দুঃখ দুর্দশার কথা শুনছিলাম। আমরা এই বিষয়ে একটু বিস্তৃত তথ্য জানতে ভোলাতে আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে চান সহকর্মী জুয়েল সাহা বিকাশ সেখানে আছেন। বিকাশ, আসলে যে 2 মাস জেলেরা মাছ ধরতে পারবেন না তাদের কথা চিন্তা করেই কিন্তু মূলত আসলে সরকারি প্রণোদনা দেওয়া হয়, কিন্তু বরাবরই কিন্তু অভিযোগ তুলে জেলেরা যে সেই সহায়তা আসলে অপ্রতুল তাদের জন্য। সেক্ষেত্রে সরকারি আর কোনো উদ্যোগ বা জেলেদের কথা কিছু জানতে পেরেছেন কিনা? আপনি আসলে যেমনটাই বলছিলেন, আজ কিন্তু 12টা মিনিটের পর থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং এটি কিন্তু চলবে 30 এপ্রিল রাত 12টা পর্যন্ত। এই নিষেধাজ্ঞার কারণে যেহেতু রাত 12টা পর্যন্ত জেলেরা মাছ শিকার করতে পারবে, কিন্তু জেলেরা ব্যস্ত সময় পার করছেন এবং আমরা যে মেঘনার পাড়ে রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি হাজার হাজার জেলে কিন্তু তাদের যে নৌকা জাল নিয়ে কিন্তু শেষ দিন মতো মাছ শিকারে নেমেছেন এবং তারা কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ মাছ শিকার করে কিন্তু তিনি ফিরে এসেছেন। তো এছাড়াও আরেকটি বিষয় হলো যে যেহেতু 2 মাসের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাকালীন সময় কিন্তু জেলেদেরকে প্রতি বছরই কিন্তু খাদ্য সহায়তা দেওয়া হয়। তবে এই ইলিশের যে অভয় আশ্রম, এই সময়টা কিন্তু আসলে কোনো চাল বরাদ্দ দেওয়া হয় না। তবে জাটকা সংরক্ষণের যে 4 মাসের নিষেধাজ্ঞা, সেই সময়টা কিন্তু জেলেদেরকে 40 কেজি করে মোট 160 কেজি চাল দেওয়া হয়। যেহেতু অভয় আশ্রম এবং জাটকা সংরক্ষণ ঠিক এক সময়তেই পড়ে যায়, যার কারণে কিন্তু এই সময়টাই কিন্তু জেলেরা এই চালটি পায়। তবে বরাবর যেই বিষয়টা থাকে যে জেলেদের অভিযোগ থাকে যে ঠিক সময় তারা চাল পাচ্ছেন এবং ওজনে কম পাচ্ছেন। তবে এই বিষয়ে কিন্তু আমরা যারা রয়েছে মৎস্য বিভাগের তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যে এবছর তারা একটু কঠোরভাবে কিন্তু এই চাল বিতরণের বিষয়টা দেখবেন এবং জেলেরা যাতে শপিং মল এবং বিপণী বিতানগুলোতে শুরু হয়ে গেছে ঈদের আমেজ। বছর জুড়েই ঈদের অপেক্ষায় থাকে শিশুরা, যা শুরু হয় নতুন পোশাক কেনা থেকে। বাবা মায়ের হাত ধরে পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত থাকে তখন ছোট্ট শিশুরা। তবে সময়ের সঙ্গে ছোটদের পোশাকেও এসেছে ভিন্নতা এবং নান্দনিকতার ছোঁয়া। রাজধানীর শপিং মল আর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। রং, নকশা আর নতুন ট্রেন্ডের পোশাকে সাজানো দোকানগুলো। শিশুদের ফ্রক, গাউন, পাঞ্জাবি, শেরওয়ানি, 3 পিস সব ধরনের পোশাকেই থাকছে ঈদের বিশেষ ছোঁয়া। শিশুদের পছন্দের কথা মাথায় রেখে পোশাকে লাল, নীল, গোলাপি ও সবুজ রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। প্রিন্সেস ড্রেসগুলো বেশি পছন্দ, আমি পিঙ্ক, হোয়াইট এই ড্রেসগুলো বেশি পছন্দ করি। আমি শার্ট পাঞ্জাবি খুঁজতেছি, আর হলুদ আর নীল আমার সবচেয়ে পছন্দ। টার্ন ড্রেস পছন্দ, কালার হোয়াইট, ব্লু কালার পাঞ্জাবি, একটা কোটি, একটা টুপি, একটা শার্ট। শুধু ডিজাইন নয়, অভিভাবকদের নজর আরামদায়ক কাপড়ের দিকেও। গরমের কথা মাথায় রেখে কটন, লিলেন আর নরম ফেব্রিকের পোশাকই বেশি খুঁজছেন তারা। যেহেতু এখন একটু গরমও না ঠান্ডাও না, সেহেতু একটু মিডিয়াম কাপড়ের সুতি কাপড়গুলোর জন্যই আমি চয়েস করতেছি। ঈদের জন্য যেভাবে ওরা আনন্দে থাকতে চায়, খুশি থাকতে চায়, ওই ধরনের ড্রেস আসলে খুঁজতেছি আমরা। আমার বাচ্চাও খুব আরামদায়ক পোশাক পছন্দ করে, সেজন্য একটু পাতলা কাপড়ের মধ্যে আরামদায়ক সামারি টাইপের, কটন বা একটু লিলেন টাইপের এই ধরনের, আর কালারফুল এগুলোই খুঁজছি।
দোকানিরা বলছেন গত কয়েকদিন ধরেই বিক্রি বাড়ছে। সাধারণ পোশাক মিলছে নাগালের মধ্যেই। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি পোশাকের চাহিদাও বেশি। পার্টি ফ্রক টাইপের, তারপর হচ্ছে পার্টি পাঞ্জাবি, ওয়েস্ট কোট, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সারা গারার ভিতরে আছে, এগুলো কাস্টমার বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। বেচা বিক্রি এখন তো রোজার শুরু, তো এখনও কাস্টমার ওইভাবে হচ্ছে না, তো সামনের দিনগুলো আরও ভালো হবে। ঈদ মানেই নতুন পোশাক, নতুন আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে শিশুদের উচ্ছ্বাস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পেয়েছি পুঁজিবাজারে। সেখানে কিন্তু সূচক বেড়েছে এবং সূচকের সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ, সার্বিক লেনদেন যেটি আছে সেটি কিন্তু কিছুটা কমেছে। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 134 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5600 পয়েন্টে। প্রায় 71 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসি 30 সূচক এবং 21 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসি এস সূচক। গেল সপ্তাহে যেমনটি বলছিলাম যে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে, সেখানে হাত বদল হয়েছে এবার 3624 কোটি টাকা শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 5250 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়ার প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 203টি, কমেছে 153টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 33টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে গত সপ্তাহে শীর্ষে ছিল সিটি ব্যাংক, হাত বদল হয়েছে মোট 45 কোটি 36 লাখ টাকার শেয়ার। প্রায় 31 কোটি 15 লাখ টাকা কিছু বেশি লেনদেন নেই। দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক এবং তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক। প্রায় 52 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল বিআইএফসি। এরপরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে প্রাইম ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স। প্রায় 9 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল এক্সমি ব্যাংক ফার্স্ট। দ্বিতীয় অবস্থানে ছিল এসআইবিএল বন্ড এবং তৃতীয় অবস্থানে ছিল বিডি ওয়েল্ডিং। দর্শক, একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেবো। সিএসসিতে 3টি সূচকে কিন্তু সামান্য বেড়েছে মূল সূচক সিএসপি, সেটি 2.09% বেড়ে দাঁড়িয়েছে 15,349 পয়েন্টে। লেনদেন হওয়া 322টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 235টি, কমেছে 70টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 17টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।